পরিবেশন করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করলেন। তার দাবি অসমে নাকি 14 লক্ষ হিন্দু জেলবন্দী, তাই এনআরসি হলে শুধু মুসলিম নয় হিন্দুরাও নাকি ক্ষতিগ্রস্ত হবেন। এখন প্রশ্ন, এই পরিসংখ্যান কোথা থেকে পেলেন গরু পাচার কাণ্ডে অভিযুক্ত বর্তমানে জামিনে মুক্ত অনুব্রত মণ্ডল? ভোট ব্যাংকের রাজনীতি করতে কি তিনি উদ্দেশ্য প্রণোদিতভাবেই মিথ্যা তথ্য পরিবেশন করলেন? উঠছে প্রশ্ন, মানুষকে ভীত করতে কি, সন্ত্রস্ত করতে কি তার এই তথ্য প্রকাশ, তিনি এই তথ্য প্রকাশ করেছেন? এ নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। ঠিক কি বলছেন তিনি, শুনো। কাজ করছে এটা দেখে একটা খুব সুন্দর পরিবেশ লাগবে। দেখুন একটা কথা বলি, মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি থাকলে কিছু হবে না। অভিষেক ব্যানার্জি যতদিন আছে ততদিন এই পশ্চিমবাংলার কিচ্ছু হবে না। সবটাই মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি দেখে দেবে, এটা আমি জোর গলায় বলতে পারি। আর একটা কথা ভাববেন, এসআর করার পর কিন্তু এনআরসি হবে, যেটা আসামে হয়েছে। এবারে এসআরে যদি নাম বাদ যায় এনআরসিতে ডাকবে, এবং তখন মানুষ প্রচণ্ড বিড়ম্বনায় করবে। এই জন্য সব মানুষকে বলবো যেন এসআর করে নিজের ভোটার লিস্টে নামটা তুলে। দেখুন আসামে কিন্তু 14 লাখ হিন্দু লোক জেলে আছে। এটা কিন্তু ভুল ধারণা যে খালি মুসলিমরাই জেলে থাকবে, হিন্দুরা থাকবে না, তা নয়। আসামে কিন্তু হিন্দুই বেশি আছে। এই জন্যই সবাই মিলে একসঙ্গে হাতে হাত মিলিয়ে এখানকার ছেলেমেয়েরা যেভাবে কাজ করছে প্রবলেম হবে না। আমরা এই বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজ রুম থেকে রয়েছেন এশা এবং আমাদের প্রতিনিধি রয়েছেন, প্রতিনিধি শুভদীপ রয়েছেন আমাদের সঙ্গে। প্রথমেই আমি যাব, এই প্রসঙ্গে আমরা বিস্তারিত কথা বলবো। প্রথমেই আমি যাব এশার কাছে নিউজ রুমে। গরু পাচার মামলায় অভিযুক্ত হিসেবে তিহার জেলে বন্দী ছিলেন অনুব্রত মণ্ডল। জামিনে মুক্ত সেই অনুব্রত এবার অসমের এনআরসি নিয়ে মিথ্যা তথ্য পরিবেশন করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তিনি দাবি করছেন অসমে নাকি 14 লক্ষ হিন্দু জেলে রয়েছেন। আমি এশার কাছে যাব, এশার কাছে প্রথমে যাচ্ছি। এশা, যে ভুলভাল তথ্য অনুব্রত মণ্ডল তুলে ধরছেন যে অসমে নাকি 14 লক্ষ হিন্দু জেলবন্দী রয়েছেন এবং বাংলায় এসআর এর পরে এনআরসি হতে চলেছে, সে জায়গায় শুধু মুসলমান সম্প্রদায়ের লোকেরা নয় হিন্দুরাও কিন্তু ভুক্তভোগী হবেন, এই ধরনের মন্তব্য তিনি প্রকাশ করছেন। কোথাও না কোথাও বিধানসভা নির্বাচনের আগে একটা ভোটের রাজনীতি তিনি করছেন। একদমই রূপা, তুমি যেমনটা বলছিলে যে ভোটের রাজনীতি তো চলছে, ভোটের রাজনীতি শুরু হয়ে গিয়েছে। ঠিক জবে থেকে ঘোষণা করা হয়েছে যে বাংলা জুড়ে এসআইআর চালু হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে অসমে এনআরসি রয়েছে, অসমে কিন্তু কোনো প্রকার কিন্তু এসআইআর নেই। এবং এই জায়গাতে দাঁড়িয়ে কোথাও না কোথাও তিনি এবারে বিস্ফোরক মন্তব্য করেছেন। একেবারে সেই তথ্য তিনি কোথা থেকে পেয়েছেন তার সত্যতা যাচাই এখনো করা হয়নি, কেননা তিনি সাফ মন্তব্য করেছেন যে অসমে নাকি 14 লক্ষ হিন্দু ভোটার তারা নাকি জেলবন্দী। ঠিক এমনটাই ঘোষণা, এমনটাই মন্তব্য। ঠিক কেন তিনি এই ধরনের বেফাস মন্তব্য করে বসলেন সেটাই কিন্তু এখন প্রশ্ন উঠছে। বিভিন্ন রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া ব্যক্ত করছেন সকলে। এবং বীরভূমের এই যে বাঘ, তিনি বরাবরই বীরভূমের বাঘ নামে পরিচিত, তার একটি দাপট রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি ঠিক টানা বেশ কয়েক মাস, কয়েক বছর বলা চলে তিনি জেলবন্দী ছিলেন। জেলবন্দী অবস্থায় ফেরত আসার পর কার্যত এবার যে তিনি এই ধরনের মন্তব্য করেছেন, এই মন্তব্য ঘিরে কিন্তু শুরু হয়েছে জোর বিতর্ক। বিভিন্ন রাজনৈতিক মহল থেকে প্রতিক্রিয়া ব্যক্ত করছেন সকলে এবং 18 নম্বর ওয়ার্ডে এসে কার্যত উপস্থিত হয়ে কিন্তু এই ধরনের বেফাস মন্তব্য করে বসেছেন। রূপা, একদমই এসো, তুমি সঙ্গেই থাকো। আমরা চলে যাব আমাদের প্রতিনিধি শুভদীপের কাছে। শুভদীপের কাছে জানতে চাইবো, এই ধরনের বেফাস মন্তব্য অনুব্রত মণ্ডল করেছেন, কি তথ্যের ভিত্তিতে তিনি এই মন্তব্য করেছেন, এই ভুলভাল তথ্য তিনি প্রকাশ করছেন? শুভদীপ।
এরপরে এনআরসি করা হবে। এনআরসির যে প্রাথমিক ধাপ সেটাই এসআইআর এর মাধ্যমে করা হচ্ছে বাংলায়। এমন তথ্য শুধুমাত্র অনুব্রত মণ্ডল নয়, সমস্ত তৃণমূল নেতৃত্বরাই কিন্তু রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় ছড়াচ্ছেন, বলা যেতে পারে মানুষকে আতঙ্কিত করে দিচ্ছেন। এবং সচেতনতার অভাবে কিন্তু বিভিন্ন ছবি আমরা দেখতে পাচ্ছি, কোথাও আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, কোথাও আবার টাকা তুলে নেওয়া হচ্ছে, কোথাও পালিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, এই ধরনের ঘটনা ঘটছে। কিন্তু এসআইআর এর মাধ্যমে কোনো প্রকৃত ভারতীয় নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না, সেই বিষয়টি ইতিমধ্যে স্পষ্ট করেছে নির্বাচন কমিশন। কিন্তু তারপর আমরা দেখতে পাচ্ছি এই ধরনের মন্তব্য। সেই রকমই একটা কিন্তু চাঞ্চল্যকর মন্তব্য অনুব্রত মণ্ডল, বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক, তিনি, তার মুখ থেকে শোনা গেছে। তবে এই ঘটনা বা এই ধরনের মন্তব্য কিন্তু এই প্রথম নয়। যখন প্রথম দেশ জুড়ে এনআরসির কথা হয়েছিল সেই সময় থেকে কিন্তু একটা তাদের কাছে, অর্থাৎ তৃণমূলের কাছে বা বিরোধীদের কাছে একটা তথ্য কোথা থেকে এসেছে সেই বিষয়টা কিন্তু স্পষ্ট নয়। তবে সেই সময় থেকেই বলা হয়ে থাকে যে আসামে 19 লক্ষ নাম বাদ গিয়েছে, 3,21,00,000 মধ্যে 19 লক্ষ নাম বাদ গিয়েছে, এবং সেই 19 লক্ষের মধ্যে 14 লক্ষ হিন্দু। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকের যে হিন্দু বহুল এলাকা, সেই এলাকাগুলিতে এই ধরনের যে অপপ্রচার বলা যেতে পারে তৃণমূলের, তা কিন্তু করা হয়ে থাকে। এবং সেই ছবিটাই কিন্তু, সেই মন্তব্যটাই আবারও অনুব্রত মণ্ডলকে করতে দেখা গেল। কিন্তু আদপে যে 14 লক্ষ হিন্দুকে কোথাও ডিটেনশন ক্যাম্পে দেওয়া হয়েছে এনআরসির মাধ্যমে, সেই প্রকৃত তথ্য কিন্তু কারোর কাছে নেই, এবং সেই বিষয়ে কোনো তথ্য প্রমাণও তৃণমূল কোনোদিনই সেটা প্রকাশ করেনি। কিন্তু বারংবার দেখা গিয়েছে তৃণমূলের নেতৃত্বরা কিন্তু এই ধরনের মন্তব্য করছেন, যার ফলে কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়ছে। ছাড়াই সাধারণ মানুষকে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষকে কোথাও না কোথাও আতঙ্কিত করতে নির্বাচনের ঠিক আগে এই ধরনের মন্তব্য করে একেবারে ভীত সন্ত্রস্ত করে তুলছেন ভোটারদের, এবং একটি মিথ্যে প্রচার চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। ধন্যবাদ আপাতত তোমাকে শুভদীপ। আমি এশাকেও ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে। ছোট সুনামিতে এবারে যে খবরের দিকে নজর রাখবো আবারও কাছাড়ের দিকে, কেননা কাছাড় মানেই এখন কিন্তু কাছাড় পরিচিত হয়ে গিয়েছে ভুয়ো ডাক্তারদের আতুরঘর হিসেবে। সেখান থেকে একের পর এক ভুয়ো ডাক্তারের খবর আমরা হামেশাই আপনাদের কাছে তুলে ধরছি, এবং আজও ঠিক ব্যতিক্রম কোনো ঘটনা ঘটেনি। আজও এক ভুয়ো চিকিৎসকের হদিশ পাওয়া গিয়েছে। ঠিক যেই খবর উঠে আসছে যে এখনো পর্যন্ত কিন্তু কাছাড় জেলা থেকে মোট 18 জন ভুয়ো চিকিৎসককে উদ্ধার করা হয়েছে। ঠিক তাদেরকে কে এই এমবিবিএস এর সার্টিফিকেট প্রদান করছেন, ঠিক কার মদতে বা কাদের মদতে, কোন মাথা সেখানে রয়েছে, সেই প্রশ্ন কিন্তু উঠে আসছে। যে বিষয়টি আরও জানা যাচ্ছে যে ধৃত ব্যক্তির নাম ডক্টর শেখর আচার্য। তিনি নিজেকে ডক্টর বলে পরিচয় দিতেন, এবং তিনি টানা বিগত 2 দশকেরও বেশি সময় ধরে কিন্তু সেই এলাকায় বসবাস করতেন, এবং সেখানে ভুয়ো চিকিৎসার সঙ্গে তিনি জড়িত। একাধিক মানে একেবারে কিন্তু নামি দামি ব্যক্তির সঙ্গে কিন্তু তার আলাপ পরিচয় রয়েছে বলে খবর। এবং কাছাড় জেলায় একের পর এক এইভাবে যে ভুয়ো চিকিৎসকদের হদিশ মিলছে, এর জেরে কিন্তু জোর চাঞ্চল্য সেখানে বিরাজ করছে। সেখানকার যারা স্থানীয় বাসিন্দা, যারা রোগী, যারা পরিজন, তারা কিন্তু রীতিমতো আতঙ্কিত। কেননা অসুস্থ হলে কার কাছে নিয়ে যাবে, কেই বা প্রকৃত চিকিৎসক, কেই বা ভুয়ো চিকিৎসক, সেটা কিন্তু এখন বোঝা দায় হয়ে দাঁড়িয়েছে সেখানকার জনতাদের। দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে টিটিএএডিসির অধীনস্থ ভিলেজ কমিটি বা ভিসি ভোট। সরকারের অবস্থান জানাতে সুপ্রিম কোর্টের দরবার ত্রিপুরার মানিক সাহা সরকার। শীর্ষ আদালতে একেবারে সময় চাইলেও আবেদন খারিজ করে কড়া বার্তা সুপ্রিম কোর্টের। আর শীর্ষ আদালতের এই পর্যবেক্ষণকে হাতিয়ার করে আসলে ত্রিপুরার শাসক জোটের শরিক ত্রিপুরা মথা প্রধান প্রদ্যুতের খোঁচা মানিক সাহা সরকারকে। পাল্টা যুক্তি খাড়া ত্রিপুরার মুখ্যমন্ত্রীর। ছোট্ট একটা ভোট ঘিরেও এবার ত্রিপুরায় প্রদ্যুৎ মানিক দরজা। ত্রিপুরা ট্রাইবাল এরিয়াজ অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল বা টিটিএএডিসির অধীনে ভিলেজ কমিটি বা ভিসি নির্বাচন। সুপ্রিম কোর্টের সময় বৃদ্ধির আবেদন খারিজ, চাপে ত্রিপুরা সরকার। ভিসি নির্বাচনের গুরুত্বপূর্ণ শুনানি সোমবার।
দীর্ঘস্থায়ী জট কাটাতে এবার কড়া বার্তা দিয়েছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত ত্রিপুরা সরকারের অতিরিক্ত 2 সপ্তাহ সময় চাওয়ার আবেদন খারিজ। স্পষ্ট বার্তা, আর কোনো বিলম্ব নয়, অবিলম্বে জবাব দিতেই হবে। আগামী সোমবার মামলার গুরুত্বপূর্ণ শুনানিতে নির্ধারিত হতে পারে ভোটের ভবিষ্যৎ। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ প্রকাশ্যে আসতেই কড়া প্রতিক্রিয়া তীব্রামথা সুপ্রিমোর। ত্রিপুরার রাজ পরিবারের উত্তরসূরি প্রদ্যোৎ কিশোর দেববর্মার খোঁজা। রাজ্য সরকারের সময় বৃদ্ধির আবেদন খারিজ করা হয়েছে। এখন আর দেরির অজুহাত দেখানোর সুযোগ নেই। সোমবারই হবে ভিসি নির্বাচনের ভবিষ্যৎ নির্ধারণী শুনানি। It was already agreed, then क्यों इतना डिले हुआ? सुप्रीम कोर्ट क्यों जाना पड़ा? हाई कोर्ट क्यों जाना पड़ा? कंटेम्प्ट नोटिस क्यों हुआ? Last election was held in 2016. 2026 is coming. राजतंत्र तो खत्म है, गणतंत्रता है। तो गणतंत्रता में हमारा तिपरासा लोगों को इलेक्शन क्यों, वीसी इलेक्शन क्यों नहीं होने दिया 9 साल तक? और अगर they wanted to do it, कर सकते थे। मुझे सुप्रीम कोर्ट क्यों जाना पड़ा? ये हो रहा है क्योंकि उनका दिल से हो रहा है। ये हो रहा है क्योंकि हमको सुप्रीम कोर्ट जाना पड़ा। প্রদ্যোৎ কিশোরের পাল্টা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। আমাদের তরফ থেকে ভিসি ইলেকশন আমরা কখনোই বলিনি যে আমরা ভিসি ইলেকশন চাই না। আমাদের সমস্ত ডেট ওয়াইজ আমাদের সরকারের এবং পাশাপাশি এখানে ইলেকশন কমিশন, স্টেট ইলেকশন কমিশন ওনারা কথা বলেছেন। আমরা তো কখনোই বলিনি, কিন্তু এটাকে এরকম একটা দেখানো হচ্ছে যে আমরা মানে অনীহা, এরকম না। এবং সেগুলো আমরা প্লেস করেছি। এখন পর্যন্ত পুরো ডিটেলস আসলে তারপরে আমি বলতে পারবো। ডিসি ইলেকশনই হোক, এডিসি ইলেকশনই হোক, সব ইলেকশনের জন্য আমরা তুলি। টিটিএএডিসি আইনের অধীনে ভিলেজ কমিটির মেয়াদ শেষ 2021 সালের 7ই মার্চ। অর্থাৎ প্রায় 4.5 বছর ধরে ভিলেজ কমিটিতে কোনো নির্বাচিত প্রতিনিধি নেই। প্রশাসনিক কাজ আংশিকভাবে চললেও গণতান্ত্রিক কাঠামো কার্যত অকার্যকর। চলতি বছরের আগস্টে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া ত্রিপুরা স্টেট ইলেকশন কমিশন ও রাজ্য সরকারকে নোটিশ পাঠায়। আদালতের প্রশ্ন ছিল, কেন এত দীর্ঘ বিলম্বে নির্বাচন আটকে রাখা হয়েছে? এরপর 1 নভেম্বর আরও 2 সপ্তাহ সময় চেয়ে আবেদন করে রাজ্য সরকার। সেই আবেদনই এবার খারিজ করলো শীর্ষ আদালত। একটা ছোট ভিলেজ কমিটির ভোট ঘিরেও ত্রিপুরায় শাসক জোটের কোন্দল প্রকাশ্যে। এবার সরাসরি মানিক সাহা সরকারকে খোঁচা তিপ্রা প্রধান প্রদ্যোতের। সরকারের তরফে গড়িমসিকে কাঠগড়ায় তোলেন তিনি। পাল্টা যুক্তি খাড়া ত্রিপুরার মুখ্যমন্ত্রীর। আগামী দিনে কি এই কোন্দলে ভর করে ত্রিপুরার শাসক জোটের ফাটল আরো চড়া হবে? আগরতলা থেকে ভূপাল চক্রবর্তীর রিপোর্ট, নিউজ লাইভ বাংলা।